এখন আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার এমন একটা রোগ একসময় ছিল, এখানে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এখনো পর্যন্ত এটা সেকেন্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার ডেথ, যেটা ফুসফুসের মৃত্যুর পরবর্তীতে যে মায়েদের যে মৃত্যু হয় ক্যান্সারের কারণে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তাহলে কত গুরুত্বপূর্ণ। একসময় এই রোগে বহু রোগী মারা গেছে, কিন্তু এখন এই ক্যান্সার আর অতটা প্রাণঘাতী নয় যদি এটা শুরু থেকেই আমরা ধরতে পারি এবং রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারি। বই পুস্তকে যেটা লেখা আছে, ওয়েস্টার্ন যেটা ইউকেতে প্রতি বছর তারা 1 মিলিয়নের মতো রোগী ব্রেস্ট ক্যান্সারের রোগী ডায়াগনোসিস করছে। এবং যে কথা আগে বললাম, এটা ক্যান্সার মৃত্যুর কারণ মায়েদের ক্ষেত্রে এটা সেকেন্ড মোস্ট কমন কজ, এটা দ্বিতীয় আছে। আর একজন মা তার জীবদ্দশায় 11% রিস্ক আছে তার ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার। পশ্চিমা দেশগুলোতে এটা সাধারণত বেশি হয়ে থাকে। এটা তাদের দেখা গেছে যে 3 থেকে 5 ভাগ মায়েরা তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করে। আর আমরা যারা রিসোর্স পুয়ার কান্ট্রি, তাদের একটু কম, তাদের 1 থেকে 3%। তো এই ব্রেস্ট ক্যান্সার যদি হয়, কি কি রিস্ক ফ্যাক্টর আছে এখানে, কাদের হয় বা কেন হয়? সাধারণত দেখা গেছে মায়েদের ক্ষেত্রে যাদের বয়স 40 ক্রস করে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেড়ে যায়। তবে এর নিচে যে হবে না এমন না, এর নিচেও অনেক রোগী আমরা পেয়েছি বা পাই, তবে সেটা খুবই কম। তো এটা গেল তার বয়স। আর পুরুষদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কিন্তু সেটা খুবই কম, সেটা 1%-এর নিচে। এরপরে যেটা আসে মায়েদের ক্ষেত্রে, তার যে মাসিক শুরু হওয়া, যেটাকে আমরা বলি মেনার্কি, এটা যদি খুব অল্প বয়সে হয় এবং তার মাসিক বন্ধ হয়ে যাওয়া, এটা যদি অনেক পরে হয়, তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। যদি কোনো মা তার প্রেগন্যান্সি পিরিয়ডে বা তার সন্তান ধারণের বয়সে যদি তার বাচ্চার বুকের দুধ কম খাওয়ায়, তাহলে তার এই ঝুঁকিটা বেড়ে যায়। যদি কোনো মা অ্যালকোহল বেশি পরিমাণে খায়, তার ক্ষেত্রেও এই ঝুঁকিটা বেড়ে যায়। যদি কোনো মা চর্বি জাতীয় খাবার বেশি খায়, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা ফিজিক্যালি সে যদি অক্ষম থাকে, কোনো এক্সারসাইজ না করেন, সেডেন্টারি লাইফস্টাইল পার করেন, তাহলে তার ক্ষেত্রে এই ঝুঁকিটা একটু বেশি। যদি কোনো মা সন্তান বন্ধকরণের বা জন্ম বিরতিকরণ পিল খান বা কোনো রোগের কারণে এই ধরনের প্রিপারেশনের কোনো ওষুধ খান, যেটাকে আমরা বলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেরকম কিছু ওষুধ খেলেও এ ধরনের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। আবার কোনো কারণে যদি কেউ রেডিওথেরাপি নেয়, অন্য কোনো ক্যান্সার হয়েছে, সে কারণে সে এই উপরের দিকে চেস্ট বা নেকের দিকে রেডিওথেরাপি নিল, সেক্ষেত্রেও তার ব্রেস্ট ক্যান্সারের কিছুটা ঝুঁকি বেড়ে যায়। আরেকটা ঝুঁকি যেটা আমরা পেয়ে থাকি, তার যদি বংশে, বিশেষ করে তার মা, খালা, নানি বা তার বোনের ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে তাদেরও ঝুঁকি থেকে যায়। তো এই গেল ব্রেস্ট ক্যান্সার কাদের হয় বা কারা ঝুঁকির মধ্যে আছে। এখন একটা রোগীর ব্রেস্ট ক্যান্সার হলো, এই ব্রেস্ট ক্যান্সার হলে আমরা কি করে বুঝবো যে তার ব্রেস্ট ক্যান্সার
হয়েছে বা রুগী কি নিয়ে আমাদের কাছে আসবে। সাধারণত অধিকাংশ রুগী আসে বুকে একটা চাকা নিয়ে, যে আমার ব্রেস্টে একটা চাকা। কেউ কেউ ব্রেস্টের চাকা আছে বা স্তন গ্রন্থিতে চাকা আছে, সঙ্গে বগলেও চাকা নিয়ে আসে। সাধারণত এই চাকা খুব শক্ত হয়, এই ইরেগুলার বা মসৃণ হয় না, এটা খুব শক্ত এবং নড়াচড়াও করে না যদি অনেক পরে আসে। অনেক সময় চামড়ার সাথেও, বুকের চামড়ার সাথে লেগে থাকে, অনেক সময় তার নিচে মাংসের সাথেও লেগে যায়, তার বুকের হাড়ের সাথেও লেগে যেতে পারে, কখনো কখনো চামড়ায় ক্ষত নিয়েও আসে, যেটাকে আমরা আলসার বলি। অনেক সময় চামড়ার কালারও পরিবর্তন হয়ে যায়। কারো কারো আবার তার নিপিল থেকে ডিসচার্জ বা এক ধরনের সিক্রেশন, এটা রক্তের মতো, কেউ কেউ রক্ত বেরোয় কমপ্লেনও করে থাকে। তাছাড়া যদি অনেক পরে আসে তাহলে কারো কারো মাজায় ব্যথা, কেউ কেউ কাশি বা শ্বাসকষ্ট রোগ, কেউ আবার পেট ফুলা বা জন্ডিস, এরকম কোনো সমস্যা নিয়েও আসে। তো একটা ব্রেস্ট ক্যান্সারের রুগী আসলো, আমরা চাকা নিয়েই আসলো বা এরকম ব্যথা নিয়ে আসলো, বয়স বেশি, আমরা কিভাবে বুঝবো যে তার এটা ক্যান্সার বা আমরা কিভাবে কনফার্ম হয়? সাধারণত আমরা যারা ডাক্তার বা যারা এই বিষয়ে প্র্যাকটিস করি, তারা এটাকে আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট এর মাধ্যমে বলা হয়ে থাকে 99% অধিক রোগী এটা কনফার্ম হয়ে যায় যে তার ব্রেস্ট ক্যান্সার। এই ট্রিপল অ্যাসেসমেন্টের অংশ কি কি? প্রথমত আমরা রোগের ইতিহাস শুনি, যে আসলে আপনার কি সমস্যা হবে বা আপনি কি সমস্যা অনুভূত হচ্ছে আপনার কাছে বা আপনি ফেস করছেন, এটা শুনি। আর আমরা রোগীকে হাত দিয়ে বা আমাদের আশেপাশে যে ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে, আমরা ডাক্তারি যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে দেখি। এটা গেল ক্লিনিক্যাল। আর কি, আমরা কিছু পরীক্ষা করাই। পরীক্ষাও খুব বেশি যে তাও নয়, আমরা ইমেজিং এর মধ্যে আমরা কারো কারো ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করাই, কারো কারো ক্ষেত্রে ম্যামোগ্রাম করাই, কোনো কোনো ক্ষেত্রে দুটোই একসাথে করাই। আল্ট্রাসোনোগ্রাম সাধারণত আমরা যাদের বয়স কম বা 35-এর নিচে বা 40-এর নিচে তাদেরকে করিয়ে থাকি, আর 40-এর উপরে গেলে তাদেরকে আমরা ম্যামোগ্রামের অ্যাডভাইস করি। ম্যামোগ্রাম কিছুই না, এক ধরনের এক্সরে, ব্রেস্টের এক ধরনের এক্সরে। আর এরপরে যে পরীক্ষাটা আমরা করিয়ে থাকি বা করার কথা বলি, সেটা হচ্ছে এফএনএসি, যেটা হচ্ছে সুচ দিয়ে ওর মধ্য থেকে রস নিয়ে, টিউমার থেকে রস নিয়ে আমরা পরীক্ষা করি, অথবা একটু মোটা, ওর থেকে একটু মোটা সুচ দিয়ে ওর মধ্যে থেকে মাংস নিয়ে, ওই টিউমারের ওই মাংস নিয়ে পরীক্ষা করতে পাঠায় বা টিউমারের অংশ নিয়ে পরীক্ষা করতে পাঠায়। এই 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 যে পরীক্ষাগুলোর কথা বললাম, এতেই আমরা মোটামুটি 99%-এরও অধিক রুগী আমরা ডায়াগনোসিস করে ফেলি যে তার বুকে ক্যান্সার বা ব্রেস্টে ক্যান্সার হয়েছে। তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করানো লাগে, সেটা রোগের চিকিৎসার জন্য, সেটা আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না বা করব না। এখন একটা রোগী আমরা বুঝলাম বা ধরেই নিলাম বা তার ডায়াগনোসিস হলো যে তার ব্রেস্ট ক্যান্সার, এখন চিকিৎসা কি দিব? এই চিকিৎসা পদ্ধতিটা এখন শুধু সার্জনদের হাতে নাই। এই ব্রেস্ট সার্জারি এখন অনেক ডিসিপ্লিনই করছে, জেনারেল সার্জন, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন সহ আরো কোনো সার্জনরাও এটা অপারেশন করছে বা তার চিকিৎসা দিচ্ছে। তো আমরা এই ধরনের রুগীর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যেটা বলা হয় তাকে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে শুধুমাত্র যিনি সার্জন তিনি একা চিকিৎসা করলে হবে না, এখানে অনেক ডিসিপ্লিনকে ইনভলভ করতে হয়। তো শুরুতে মেইন কাজটা সার্জনরাই করে থাকেন। এজন্যই একটা রুগীর ক্যান্সার হলো, সেটাকে আমরা
চিকিৎসা দেওয়ার আগে আমরা একটা প্ল্যান করে নিই যে আসলে ক্যান্সারটা কোন ভাবে আছে বা কোন অবস্থায় আছে, এটাকে আমরা স্টেজিং বলি। কোনো রোগী আর্লি স্টেজে আছে, শুধুমাত্র টিউমারটা ব্রেস্টের মধ্যেই আসে, অন্য কোথাও যায় নাই, এমনকি ব্রেস্টের চামড়াও ধরে নাই বা ব্রেস্ট যেখানে আছে তার নিচের মাংসও ধরে নাই, ফ্রি আছে। দুই একটা ক্ষেত্রে বগলে যেতে পারে, দুই একটা গোটা বগলের গোটা বড় হতে পারে। এক্ষেত্রে আমরা বলি আর্লি স্টেজে আছে বা প্রাথমিক পর্যায়ে আছে, প্রথম পর্যায়ে আছে। কেউ ক্ষেত্রে যদি বুকের চামড়া ধরে যায় বা তার নিচে মাংস ধরে যায়, সঙ্গে বগলের গোটা ধরে গিয়ে সেটা শক্ত হয়ে যায় বা ফিক্সড হয়ে যায়, সেটাকে আমরা বলি লোকালি অ্যাডভান্স। আবার কোনো ক্ষেত্রে এই টিউমার দূরে ছড়িয়ে যায়, কোথায় যেতে পারে, বোনসে যেতে পারে, মানে পিছনের যে হাড়, বুকের হাড়, তারপরে আপনার লিভার ধরতে পারে, ফুসফুসে যেতে পারে, আপনার পেটের ভিতরে পানি আসতে পারে, কেউ জন্ডিস হয়, কেউ আবার ব্রেনে ছড়িয়ে গিয়ে তার খিঁচুনিও হতে পারে। এরকম যদি হয় সেটাকে বলি আমরা মেটাস্ট্যাটিক। তার মানে ক্যান্সারটা শরীরের শুধুমাত্র এক অংশে নেই, এটা দূরে ছড়িয়ে গেছে। তো এই তিন ভাগে ফেলে আমরা বিভিন্ন গ্রুপে ফেলে আমরা রোগীর চিকিৎসা দিই। চিকিৎসার কতগুলো অপশন আছে, যেটা অপশন বলতে মডালিটিস। আমরা সার্জারি করি, কেমোথেরাপি দিই, রেডিওথেরাপি দিই, কারো ক্ষেত্রে হরমোন থেরাপি, এবং খুব দামি একটা চিকিৎসা যেটা টার্গেটেড থেরাপি, এটাও কিছু রোগীর ক্ষেত্রে আমরা প্রিফার করি। এখন কাকে সার্জারি করব, কাকে রেডিও দিব, কাকে কেমো দিব, এটা রোগীর ওই যে বললাম স্টেজ, এই স্টেজের উপরে ডিপেন্ড করে আমরা চিকিৎসা দিই। কোনো ক্ষেত্রে সার্জারি যদি করি, সার্জারি করার পরে সেই রিপোর্ট অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চয়েস করি। তো মেইন যে চিকিৎসা প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, চিকিৎসা হচ্ছে সার্জারি। এখন এই প্রাথমিক পর্যায়ে যেটা আমি বললাম যে টিউমারটা ছোট আছে, অন্য কোথাও যায় নাই, চামড়াও ধরে নাই বা নিচে মাংস ধরে নাই, সাইজও ছোট, সেই ক্ষেত্রে আমরা সার্জারি করি। এখন এই সার্জারির আবার বেশ কিছু অপশন আছে। শুধুমাত্র টিউমার এবং আশেপাশের কিছু নর্মাল ব্রেস্ট টিস্যু ফেলে দিয়ে আমরা এই ব্রেস্টটা, এই উনটা বন্ধ করে দিয়ে, যে ক্ষতটা আমরা বন্ধ করে দিই। যদি অনেক ছোট হয়ে থাকে তাহলে পাশাপাশি অপোজিট ব্রেস্টটা আমরা সাইজে ছোট করে দিই। এটা গেল একটা, এটা আমরা বলি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে ব্রেস্ট রক্ষা করে। কারণ অনেক মায়েদের বা অনেক মেয়েদের তার সৌন্দর্য বর্ধনের একটা অঙ্গ এটা। কারো যদি এটা কেটে ফেলা হয়, সম্পূর্ণ অংশটা যদি বাদ দেওয়া হয়, সে মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে, আর ক্যান্সার চিকিৎসার থেকে সে মানসিক রোগী হয়ে যায়। এর জন্য এ সকল ক্ষেত্রে যদি দেখি যে না, তার ক্যান্সারটা একদম প্রথম পর্যায়ে আছে, সেক্ষেত্রে এই চিকিৎসাটা করা যেতে পারে বা করা হয়ে থাকে। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে এই চিকিৎসা তাকে দেওয়া যাচ্ছে না, কিন্তু টিউমারটি প্রথম পর্যায়ে আছে, সেক্ষেত্রে আমরা তার সম্পূর্ণ ব্রেস্টটা কেটে ফেলি, তার বগলের ক্লিয়ার করে দিই, বগলে যত চর্বি আছে, কিছু গোটা আছে যেটাকে আমরা লিম্ফ নোড বলি, এগুলোকে আমরা ক্লিয়ার করে দিই। পাশাপাশি কি করি, তারা একটা নতুন ব্রেস্ট, আমরা ব্রেস্টের মতো একটা শেপ নিয়ে আসি। কিভাবে করে, শরীরের অন্য অংশ থেকে মাংস এনে ওখানে দিই, যেটাকে আমরা ফ্ল্যাপ বলি। কখনো ব্রেস্টের ওই জায়গাতে আমরা বাইরের থেকে কিছু ইমপ্লান্ট বা বাইরের থেকে কিছু পদার্থ দিয়ে ব্রেস্টের মতো একটা অর্গান আমরা তৈরি করে দিই বা অঙ্গ তৈরি করে দিই, যাতে ওই মা মানসিক কোনো কষ্টে না ভুগেন বা ওই মেয়ে মানসিক কোনো কষ্টে না ভুগেন। এটা গেল তার সার্জারি। কোনো ক্ষেত্রে এই সার্জারি করার পরেও তার কিছু চিকিৎসা বাকি থাকে, যেমন আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি, এক ধরনের সেক দিই, যেটা ক্যান্সার যেখানে হয়েছে সেইখানে দিয়ে থাকি, বা আশেপাশে অন্য কোথাও লাগলে সেটা দিয়ে থাকি। আবার কারো ক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিই, যেটা ঔষধের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা, সেটাও করা হয়ে থাকে। এটা সাধারণত 6 সাইকেল দিই। কোনো ক্ষেত্রে এটা ওই যে আপনার যদি প্রাথমিক পর্যায়ে না থাকে, লোকালি অ্যাডভান্স, সেই ক্ষেত্রে আমরা শুরু থেকে আগে কেমোথেরাপি দিয়ে নিয়ে টিউমারটা সাইজ ছোট করে অপারেশন করার মতো অবস্থায় এনে আমরা তখন অপারেশন করি।
আবার কারো কারো ক্ষেত্রে এই অপারেশন করার পরেও আরো কয়েক সাইকেল কেমো দেওয়া লাগে। তো এটা বলে কেমোথেরাপি। আর রেডিওথেরাপির কথা বললাম, যদি টিউমারটা যদি আংশিকভাবে কেটে আনা হয়, ব্রেস্টের আংশিকভাবে কেটে আনা হয়, তাদের সবার ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিই। তাছাড়া অন্যান্য কয়েকটা ক্ষেত্রে আমরা রেডিওথেরাপিও প্রিফার করি, সেটা রুগীর রোগ বুঝে, তার শরীরের অবস্থা বুঝে এরকম। আর একটা থেরাপি বা ট্রিটমেন্ট আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি, সেটা হচ্ছে হরমোন থেরাপি। এই হরমোন থেরাপি এটা তার মাংসটা পরীক্ষা করার পরে এই যদি তার কিছু রিসেপ্টর বলি আমরা, সেটা যদি পজিটিভ হয়, সেই পজিটিভিটির উপরে ডিপেন্ড করে আমরা দিয়ে থাকি। তাছাড়া দুই একটা অপশন আমরা যেটা বললাম যে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এটা খুবই খুবই কস্টলি, অনেক ব্যয়বহুল, সবার ক্ষেত্রে এটা দিই না বা দেওয়া হয় না। তো এটা গেল ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা। সব রোগীর কিন্তু আমরা সার্জারি করতে পারি না, আবার করাও হয় না। কাদের ক্ষেত্রে আমরা করতে পারি না বা করি না, যদি ক্যান্সার নিয়ে অনেক পরে আসে, দেখা গেল কি তার ক্যান্সারটা দূরে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে সার্জারি করে লাভ হয় না। সেক্ষেত্রে আমরা জাস্ট তার কিছু জীবনের শান্তির জন্য, বাকি জীবনটা পার করার জন্য কিছু চিকিৎসা দিয়ে হরমোন থেরাপি বা আপনার রেডিওথেরাপি বা কেমোথেরাপি। কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়ে, যদি তার সঠিক চিকিৎসা করা হয়, রোগী অন্তত ক্যান্সারে মারা যাবে না, এই ব্রেস্ট ক্যান্সারে মারা যাবে না, বাকি জীবন সে ক্যান্সার ফ্রি থাকতে পারে। এজন্যই আমার বলা, এটা যদি আপনাদের এরকম কোনো কিছু মনে হয়ে থাকে যে তার ব্রেস্টে কোনো প্রবলেম আছে, আমি আশা করব আপনারা খুব নিজেদেরকে গুটিয়ে না রেখে, আমাদের দেশে হয় কি যে ব্রেস্টের প্রবলেম, এই ডাক্তারের কাছে গিয়ে কি হবে, এর সাথে ওর সঙ্গে বলে এই কিছু হার্বাল চিকিৎসা বা আরো কিছু ঔষধের চিকিৎসা, লোকাল ট্রিটমেন্ট, আমি নাম বলতে চাচ্ছি না, তারা দেয় বা দিয়ে থাকে। একসময় তারা বলে কি এটা হবে না বা হচ্ছে না, সে সময় ক্যান্সারটা এত অ্যাডভান্সড হয়ে যায় বা এত আগায় যায়, যা আর তার কিউরেটিভ চিকিৎসা যেটা আমরা বলি, যে তার জীবনে ক্যান্সার মুক্ত যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা আমরা তাকে দিতে পারি না। এই কারণের জন্য আমার উপদেশ থাকবে বা অনুরোধ থাকবে যে এই ক্যান্সারটা যাতে আরো বেশি আগায় না যায়, বা আপনি যদি বুঝেন যে আপনার ব্রেস্টে কোনো প্রবলেম হচ্ছে বা এইরকম সমস্যা হচ্ছে, অতি সত্বর এই বিষয়ে অন্তত চিকিৎসা দেন, তাদের পরামর্শ নেবেন।